অপুর স্বপ্ন বিদেশ যাইবে। তাহার বন্ধু অনিলের সহিত আকাশ কুসুম স্বপ্ন দেখে। স্বপ্ন হঠাৎ দুঃস্বপ্ন হইয়া ওঠে। হঠাৎ তাহার বন্ধু অনিল মারা যায়। অপু মায়ের কাছে মনসা পোতায় মাকে দেখিতে আসে। এবারে গল্পের পরবর্তী অংশ। অডিও বুক বাই বাণী ধৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আপনাদের পড়ে শোনাচ্ছিলাম শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা অপরাজিত। আজ পড়ে শোনাব অপরাজিত একাদশ পর্ব। আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। ছুটি ফুরাইলে অপু বাড়ি হইতে রওনা হইল। স্টেশনে আসিয়া কিন্তু ট্রেন পাইল না। গহনার নৌকা আসিতে অত্যন্ত দেরি হইয়াছে। ট্রেন আধ ঘণ্টা পূর্বে ছাড়িয়া দিয়াছে। সর্বজয়া ছেলের বাড়ি হইতে যাইবার দিনটাতে অন্যমনস্ক থাকিবার জন্য কাপড়, বালিশের ওয়ার, সাজি মাটি দিয়া সিদ্ধ করিয়া বাঁশবনের ডোবার জলে কাচিতে নামিয়াছে। সন্ধ্যার কিছু পূর্বে অপু বাড়ির দাওয়ায় জিনিসপত্র নামাইয়া ছুটিয়া ডোবার ধারে গিয়া পেছন হইতে ডাকিল, মা। সর্বজয়া ভুলিয়া থাকিবার জন্য দুপুর হইতে কাপড় সিদ্ধ লইয়া ব্যস্ত আছে। চমকিয়া পেছন দিকে চাহিয়া আনন্দ মিশ্রিত সুরে বলে, তুই যাওয়া হলো না? অপু হাসি মুখে বলে, গাড়ি পাওয়া গেল না, এসো বাড়ি। বাঁশবনের ছায়ায় মায়ের মুখে সেদিন যে অপূর্ব আনন্দের ও তৃপ্তির ছাপ পড়িয়াছিল, অপু পূর্বে কোনো দিন তাহা দেখে নাই। বহুকাল পর্যন্ত মায়ের এ মুখখানা তাহার মনে ছিল। সেদিন রাত্রে দুজনে নানা কথা। অপু আবার ছেলেবেলার গল্প শুনিতে চায় মার মুখে। সর্বজয়া লজ্জিত সুরে বলে, হ্যাঁ, আমার আবার গল্প, সেসব ছেলে বয়সের গল্প, তা বুঝি এখন শুনে তোর ভালো লাগবে? অপুকে আর সর্বজয়া বুঝিতে পারে না। এসে ছোট্ট অপু নয়। সে ঠোঁট ফুলাইলেই সর্বজয়া বুঝিত ছেলে কি চাহিতেছে। এ কলেজের ছেলে, তরুণ অপু। এর মন, মতিগতি, আশা আকাঙ্ক্ষা সর্বজয়ার অভিজ্ঞতার বাহিরে। অপু বলে, না মা, তুমি সেই ছেলেবেলায় শ্যামলঙ্কার গল্পটা করো। সর্বজয়া বলে, তা আবার কি শুনবি? তুই বরং তোর বইয়ের একটা গল্প বল, কত ভালো গল্প তো পড়িস। পরদিন সে কলিকাতায় ফিরিল। কলেজ সেই দিনই প্রথম খুলিয়াছে। প্রমোশন পাওয়া ছেলেদের তালিকা বাহির হইয়াছে। নোটিশ বোর্ডের কাছে রথযাত্রার ভিড়। সে অধীর আগ্রহে ভিড় ঠেলিয়া নিজের নামটা আছে কিনা দেখিতে গেল। আছে। দু তিনবার বেশ ভালো করিয়া দেখিল। আরও আশ্চর্য এই যে, পাশেই যেসব ছেলে পাশ করিয়াছে অথচ বেতন বাকি থাকার দরুন প্রমোশন পায় নাই, তাহাদের একটা তালিকা দেওয়া হইয়াছে, কিন্তু তাহার মধ্যে অপুর নাম নাই। অথচ অপু জানে তাহারই সর্বাপেক্ষা বেশি বেতন বাকি। সে ব্যাপারটা বুঝিতে না পারিয়া ভিড়ের বাহিরে আসিল। কেমন করিয়া এরূপ অসম্ভব সম্ভব হইল? নানা দিক হইতে বুঝিবার চেষ্টা করিয়াও তখন কিছু ঠাহর করিতে পারিল না। দু তিন দিন পরে তাহার এক সহপাঠী নিজের প্রমোশন বন্ধ হওয়ার কারণ জানিতে
অফিস ঘরে কেরানির কাছে গেল, সেও গেল সঙ্গে। হেড ক্লার্ক বলিল, এ কি ছেলের হাতের মোয়াহে চোকরা, কত রোল? পরে একখানা বাঁধানো খাতা খুলিয়া আঙুল দিয়া দেখাইয়া বলিল, এই দেখো, রোল 10, লাল কালির মার্কা মারা রয়েছে, 2 মাসের মাইনে বাকি। মাইনে শোধ না দিলে প্রমোশন দেওয়া হবে না, প্রিন্সিপালের কাছে যাও। আমি আর কি করতে পারি? অপু তাড়াতাড়ি ঝুঁকিয়া পড়িয়া দেখিতে গেল তাহার রোল নম্বর 20, একই পাতায়। দেখিল অনেক ছেলের নামের সঙ্গে লাল কালিতে ডি লেখা আছে, অর্থাৎ ডিফল্টার, মাহিনা দেয় নাই। সঙ্গে সঙ্গে নামের উল্টো দিকে মন্তব্যের ঘরে কোনো মাসের মাহিনা বাকি তা লেখা আছে, কিন্তু তাহার নামটাতে কোনো কিছু দাগ বা আঁচড় নাই। একেবারে পরিষ্কার মুক্তার মতো হাতের লেখা জলজল করিতেছে, রায় অপূর্ব কুমার। লাল কালির একটা বিন্দু পর্যন্ত নাই। ঘটনা হয়তো খুব সামান্য, কিছুই হয় না, হয়তো একটা সম্পূর্ণ কলমের ভুল, না হয় কেরানির হিসেবের ভুল, কিন্তু অপুর মনে ঘটনাটা গভীর রেখাপাত করিল। মনে আছে, অনেকদিন আগে ছেলেবেলায় তাহার দিদি যেবার মারা গিয়াছিল, সেবার শীতের দিনে বৈকালে নদীর ধারে বসিয়া ভাবিত দিদি কি নরকে গিয়াছে। সেখানকার বর্ণনা সে মহাভারতে পড়িয়াছিল। ঘোর অন্ধকার, নরকে শত শত বিকটাকার পাখি ও তাহাদের চেয়েও বিকটাকার যমদূতের হাতে পড়িয়া তাহার দিদির কি অবস্থা হইতেছে। কথাটা মনে আসিতেই বুকের কাছটায় কি আটকাইয়া যেন গলা বন্ধ হইয়া আসিত। চোখের জলে কাশবন শিমুল গাছ ঝাপসা হইয়া আসিত, কি জানি কেন। সে তাহার হাস্যমুখী দিদির সঙ্গে মহাভারতোক্ত নরকের পারিপার্শ্বিক অবস্থার যেন কোনো মতেই খাপ খাওয়াতে পারিত না। তাহার মন বলিত, না না, দিদি সেখানে নেই, সে জায়গা দিদির জন্য নয়। তারপর ওপারে কাশবন ম্লান সন্ধ্যায় রাঙা আলো যেন অপূর্ব রহস্য মাখানো মন হইতে আপনা আপনি তাহার শিশু মন কোনো অদৃশ্য শক্তির নিকট হাত জোর করিয়া প্রার্থনা করিত, আমার দিদিকে তোমরা কোনো কষ্ট দিও না, সে অনেক কষ্ট পেয়ে গেছে, তোমাদের পায়ে পড়ি, তাকে কিছু বলো না। ছেলেবেলার সে সহজ নির্ভরতার ভাব এখনো হারায় নাই। এই সেদিন কলিকাতায় পড়িতে আসিবার সময়ও তাহার মনে হইয়াছিল, যাই না, আমি তো একটা ভালো কাজে যাচ্ছি, কত লোক তো কত কি চায়, আমি বিদ্যে চাইছি, আমার এর উপর ভগবান ঠিক করে দেবেন। তাহার এই নির্ভরতা আরও দৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়াছিলেন দেওয়ানপুরের হেডমাস্টার মিস্টার দত্ত। তিনি ছিলেন ভক্ত ও বিশ্বাসী খ্রিস্টান। তিনি তাহাকে যেসব কথা বলিতেন, অন্য কোনো ছেলের সঙ্গে সে ভাবের কথা বলিতেন না। শুধু গ্রামার, অ্যালজেব্রা নয়, কত উপদেশের কথা, গভীর বিশ্বাসের কথা, ঈশ্বর, পরলোক, অন্তরতম অন্তরের নানা গোপন বাণী। হয়তোবা তাহার মনে হইয়াছিল, এ বালকের মনের ক্ষেত্রে এ সকল উপদেশ সময় অঙ্কুরিত হইবে। শ্রাবণ মাসের মাঝামাঝি রাস্তার ফেরিওয়ালা হাঁকিতেছে, পেয়ারা ফুলিয়াম, ল্যাংরাম। দিনরাত টিপটিপ বৃষ্টি, পথঘাটে জলকাদা। এই সময়টার সঙ্গে অপুর কেমন একটা নিরাশ্রয়তা
ও নিঃসম্বলতার ভাব জড়িত হইয়াছে। আর বছর ঠিক এই সময়টিতে কলিকাতায় নতুন আসিয়া অবলম্বন শূন্য অবস্থায় পথে পথে ঘুরিতে হইয়াছিল। কি না জানি হয়, কোথায় না জানি কি সুবিধা জুটিবে। এবারও তাই। ঔষধের কারখানায় এবার আর স্থান হয় নাই। এক বন্ধুর মেসে দিন কয়েক উঠিয়াছিল, এখন আবার অন্য একটি বন্ধুর মেসে আছে। নানা স্থানে ছেলে পড়ানোর চেষ্টা করিয়া কিছুই জুটিল না। পরের মেসেই বা চলে কি করিয়া? তাহা ছাড়া এই বন্ধুর ব্যবহার তত ভালো নয়, কেমন যেন বিরক্তির ভাব সর্বদাই। তাহার অবস্থা সবাই জানে, অথচ একদিন তাহাকে জিজ্ঞাসা করিয়া বসিল, সে মেস খুঁজিয়া লইতে এত দেরি কেন করিতেছে? এ মাসটার পরে আর কোথাও সিট খালি পাওয়া যাইবে? অপু মনে বড় আহত হইল। একদিন তাহার হঠাৎ মনে হইল, খবরের কাগজ বিক্রয় করিলে কেমন হয়? কলিকাতার খরচ চলে না, মাকেও তো। অপু সব সন্ধান লইল। 3 পয়সা দিয়া নগদ কিনিয়া আনিতে হয় খবরের কাগজের অফিস হইতে। 4 পয়সায় বিক্রি, 1 পয়সা লাভ কাগজ পিছু। কিন্তু মূলধন তো চাই। কাহারও কাছে হাত পাতিতে লজ্জা করে, দিবেই বাকে। এই কলিকাতা শহরে এমন একজনও নাই যে তাহাকে টাকা দেয়। সে সুদ দিতে রাজি আছে। সমীরের কাছে যাইতে ইচ্ছা হয় না, সে ভালো করিয়া কথা কয় না। ভাবিয়া চিন্তিয়া অবশেষে কারখানার তেওয়ারি বউয়ের কাছে সব বলিল। তেওয়ারি বউ সুদ লইবে না, লুকাইয়া 2টা মাত্র টাকা বাহির করিয়া দিল। তবে শ্রাবণ মাসে তাহারা দেশে যাইবে, তাহার পূর্বে টাকাটা দেওয়া চাই। ফিরিবার পথে অপু ভাবিল, বহুর পায়ের ধুলা নিতে ইচ্ছা করে, মায়ের মতো দেখে। আহা কি ভালো লোক! পরদিন সকালে সে ছুটিল অমৃতবাজার পত্রিকা অফিসে। সেখানে কাগজ বিক্রেতাদের মারামারি, সবাই আগে কাগজ চায়। অপু ভিড়ের মধ্যে ঢুকিতে পারিল না। কাগজ পাইতে বেলা হইয়া গেল। তাহার পর আরেক নতুন বিপদ। অন্য কাগজওয়ালাদের মতো কাগজ হাঁকিতে পারা তো দূরের কথা, লোকে তাহার দিকে চাহিলে সে সংকুচিত হইয়া পড়ে, গলা দিয়া কথা বাহির হয় না। সকলেই তাহার দিকে চায়। সুশ্রী সুন্দর ভদ্রলোকের ছেলে কাগজ বিক্রয় করিতেছে। এ দৃশ্য তখনকার সময়ে কেহ দেখে নাই। অপু ভাবে, বারে, আমি কি চড়কে নতুন সং নাকি? খানিক দূরে আর একটা জায়গায় চলিয়া যায়। কাহাকেও বিনীতভাবে মুখের দিকে না চাহিয়াই বলে, একখানা খবরের কাগজ নেবেন, অমৃতবাজার? কলেজে যাইবার পূর্বে মাত্র 18 খানি বিক্রয় হইল। বাকিগুলি এক খবরের কাগজের ফেরিওয়ালা 3 পয়সা দরে কিনিয়া নইল। পরদিন লজ্জাটা অনেকটা কমিল। ট্রামে অনেকগুলো কাগজ কাটিল। বোধহয় বাঙালি ভদ্রলোকের ছেলে বলিয়াই তাহার নিকট হইতে অনেকে কাগজ লইল। মাসের শেষে একদিন কলেজে হইচই উঠিল। গিয়া দেখে কোথাকার এক ছেলে লাইব্রেরির একখানা বই চুরি করিয়া পালাইতেছে, ধরা পড়িয়াছে। তাহারই গোলমাল। অপু তাহাকে চিনিল। একদিন আর বছর সে ঠাকুর বাড়িতে খাইতে যাইতেছিল। ওই ছেলেটিও বারাণসী ঘোষ স্ট্রিটের দত্তবাড়ি দরিদ্র ছাত্র হিসেবে খাইতে যাইতেছিল। শীতের রাত্রি, খুব বৃষ্টি আসতে দুজনে এক গাড়ি বারান্দার নিচে
ঝাড়া 2 ঘণ্টা দাঁড়াইয়া থাকে। ছেলেটি তখন অনেক দূর হইতে হাঁটিয়া অত দূর খাইতে যায় শুনিয়া অপুর মনে বড় দয়া হয়। সে নামও জানিত, মেট্রোপলিটন কলেজে 3rd ইয়ারের ছেলে তাহাও জানিত, কিন্তু কোনো কথা প্রকাশ করিল না। কলেজ সুপারিনটেন্ডেন্ট পুলিশের হাতে দিবার ব্যবস্থা করিতেছিল। দর্শনের অধ্যাপক বৃদ্ধ প্রসাদ দাস মিত্র মধ্যস্থতা করিয়া ছাড়িয়া দিলেন। অপুর মনে বড় আঘাত লাগিল। সে পিছু পিছু গিয়া অখিল মিস্ত্রি লেনের মোড়ে ছেলেটিকে ধরিল। ছেলেটির নাম হরেন। সে দিশাহারের মতো হাঁটিতেছিল। অপুকে চিনিতে পারিয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। অত্যন্ত অচল হইয়াছে, ছেঁড়া কাপড়, চারিদিকে দেনা। দত্তবাড়ি আজকাল আর খাইতে দেয় না। বর্ধমান জেলায় দেশ, এখানে কোনো আত্মীয় স্বজন নাই। অপু মির্জাপুর পার্কে একখানা বেঞ্চিতে তাহাকে টানিয়া লইয়া গিয়া বসাইল। ছেলেটার মুখে বসন্তের দাগ, রং কালো, চুল রুক্ষ, গায়ে শার্ট কবজির অনেকটা উপর পর্যন্ত ছেঁড়া। অপুর চোখে জল আসিতেছিল। বলিল, তোমাকে একটা পরামর্শ দিই, শোনো। খবরের কাগজ বিক্রি করবে? বাদাম ভাজা খাওয়া যাক, এসো। বাদাম ভাজা। পূজা পর্যন্ত দুজনের বেশ চলিল। পূজার পরেই পুনর্মূষিক। তেওয়ারি বউয়ের দেনা শোধ করিয়া যাহা থাকিল, তাহাতে মাসিক খরচের কিছু অংশ কুলানো হয় বটে, বেশিটাই হয় না। 2nd ইয়ারের টেস্ট পরীক্ষা হইয়া গেল। এইবারই গোলমাল। সারা বছরের মাহিনা ও পরীক্ষার ফি দিতে হইবে অল্পদিন পরেই। উপায় কিছুই নাই। সে কাহারও কাছে কিছু চাহিতে পারিবে না। হয়তো পরীক্ষা দেওয়াই হইবে না। সত্যি তো, এত টাকা, এ তো আর ছেলে খেলা নয়। মন্মথকে একদিন হাসিয়া সব কথা খুলিয়া বলে। মন্মথ শুনিয়া অবাক হইয়া গেল। বলিল, এসব কথা আগে জানাতে হয় আমাকে? মন্মথ সত্যিই খুব খাটিল। নিজের দেশের বার লাইব্রেরি চাঁদা তুলিয়া প্রায় 50 টাকা আনিয়া দিল। কলেজে প্রফেসরদের মধ্যে চাঁদা তুলিয়া ফেলিল। অল্প দিনের মধ্যে অপ্রত্যাশিতভাবে অনেকগুলো টাকা আসিতে দেখিয়া অপু নিজেই আশ্চর্য হইয়া গেল। কিন্তু বাকি বেতন একরূপ শোধ হইলেও তখনও পরীক্ষার ফি আর 1 পয়সাও জোগাড় হয় নাই। মন্মথ ও বউবাজারের সেই ছেলেটি বিশ্বনাথ দুজনে মিলিয়া ভাইস প্রিন্সিপালকে গিয়া ধরিল। অপূর্বকে কলেজের বাকি বেতন কিছু ছাড়িয়া দিতে হইবে। এদিকে ঔষধের কারখানায় থাকিবার সুবিধার জন্য অপু পুনরায় কারখানার ম্যানেজারের নিকট গেল। এই মাস 3 যদি সেখানে থাকিবার সুযোগ পায়, তবে পরীক্ষার পড়াটা করিতে পারে। এরও তার মেসে সারা বছর অস্থিত পঞ্চকভাবে থাকিয়া তেমন পড়াশোনা হয় নাই। কারখানার আর সকলে অপুকে চিনিত, পছন্দও করিত। তাহারা বলিল, ওহে, তুমি একবার মিস্টার লাহিড়ীর কাছে যেতে পারো। ওর কাছে বলাই ভুল। মিস্টার লাহিড়ী কারখানার একজন ডিরেক্টর। তার চিঠি যদি আনতে পারো, ওর সুরসুর করে রাজি হবে এখন। ঠিকানা লইয়া অপু উপরে উপরে 3-4 দিন ভবানীপুরে মিস্টার লাহিড়ীর বাড়িতে গেল। দেখা পাইল না। বড়লোকের গাড়ি বারান্দার ধারে বেঞ্চের উপর বসিয়া চলিয়া আসে। দিন কতক কাটিল। সেদিন রবিবার।
ভাবিল আজ আর দেখা না করিয়া আসিবে না। মিস্টার লাহিড়ী বাড়ি নাই বটে, তবে বেলা 11টার মধ্যে আসিবেন। খানিকক্ষণ বসিয়া আছে, এমন সময় একজন ঝি আসিয়া বলিল, আপনাকে দিদিমণি ডাকছেন। অপু আশ্চর্য হইয়া গেল, কোন দিদিমণি তাহাকে ডাকিবেন এখানে? সে বিস্ময় সুরে বলিল, আমাকে? না, আমি তো। ঝি ভুল করে নাই, তাহাকেই। ডানধারে একটা বড় কামরা, অনেকগুলো বড় বড় আলমারি, প্রকাণ্ড বনাত মোড়া টেবিল, চামড়ার গদি আটা আরাম চেয়ার ও বসিবার চেয়ার। সরু বারান্দা পার হইয়া একটা চক মিলানো ছোট পাথর বাঁধানো উঠান। পাশের ছোট ঘরটায় হাতলহীন চেয়ারে একটি 18-19 বছর বয়সের তরুণী বসিয়া টেবিলে বই কাগজ ছড়াইয়া কি লিখিতেছে। পরনে সাদা সিদে আটপৌরে লালপাশ ব্লাউজ, ঢিলে খোপা, গলায় সরু চেন, হাতে প্লেন বালা, অপরূপ সুন্দরী। সে ঘরে ঢুকিতেই মেয়েটি হাসি মুখে চেয়ার হইতে উঠিয়া দাঁড়াইল। অপু স্বপ্ন দেখিতেছে না তো? সকালে সে আজ কাহার মুখ দেখিয়া উঠিয়াছে? নিজের চোখকে যেন বিশ্বাস করিয়াও করা যায় না। আপনা আপনি তাহার মুখ দিয়া বাহির হইল, লীলা। লীলা মৃদু মৃদু হাসি মুখে তাহার দিকে চাহিয়াছিল। বলিল, চিনতে পারছেন তো দেখছি, আপনাকে কিন্তু চেনা যায় না। ওহ, কত কাল পর! 8 বছর খুব হবে না? অপু এতক্ষণ পর কথা ফিরিয়া পাইল। সম্মুখের এই অনিন্দ সুন্দরী তরুণী লীলাই বটে, নাও বটে। কেবল হাসির ভঙ্গি, এক ধরনের হাত রাখিবার ভঙ্গিটা পরিচিত, পুরনো। সে বলিল, 8 বছর, হ্যাঁ তো তোমাকে দেখলেও চেনা যায় না। অপু আপনি বলিতে পারল না, মুখে বাঁধিল। লীলার সম্বোধনে সে মনে আঘাত পাইয়াছিল। লীলা বলিল, আপনাকে 2 দিন দেখেছি। পরশু কলেজে যাবার সময় গাড়িতে উঠছি, দেখি কে একজন গাড়ি বারান্দার ধারে বেঞ্চিতে বসে। দেখে মনে হলো কোথায় দেখেছি যেন। আবার কালও দেখি বসে। আজ সকালে বাইরের ঘরে খবরের কাগজখানে এসেছে কিনা দেখতে জানালা দিয়ে গিয়ে দেখি আজও বসে। তখন হঠাৎ মনে হলো আপনি। তখন মাকে বলছি, মা আসছেন। কি করছেন কলকাতায়? রিপনে? বাহ! তা এতদিন আছেন, একদিন এখানে আসতে নেই? বাল্যে সেই লীলা, একজন অত্যন্ত পরিচিত, অত্যন্ত আপনার লোক, যেন দূরে চলিয়া গিয়া পর হইয়া পড়িয়াছে। আপনি বলিবে না তুমি বলিবে, দিশেহারা অপু তাহা ঠাউর করিতে পারিল না। বলিল, কি করে আসব? আমি কি ঠিকানা জানি? লীলা বলিল, ভালো কথা, আজ এখানে হঠাৎ করে কি করে এসে পড়লেন? অপু লজ্জায় বলিতে পারিল না যে সে এখানে থাকিবার স্থানের সুপারিশ ধরিতে আসিয়াছে। লীলা জিজ্ঞাসা করিল, মা ভালো আছেন? বেশ। আপনার বুঝি 2nd ইয়ার? আমার 1st ইয়ার, আর্টস। একটি মহিলা ঘরে ঢুকিলেন। অপু চিনিল, বিস্মিত হইল। লীলার মা মেজ বৌরানী, কিন্তু বিধবার বেশ। 8-10 বৎসর পূর্বে সে অতুলনীয় রূপরাশি এখনও একেবারে নিশ্চিহ্ন হইয়া না গেলেও দেখিলে হঠাৎ চেনা যায় না। অপু পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। মেজ বৌরানী বলিল, এসো বাবা, এসো। লীলা কালও বলেছে কে একজন বসে আছে মা, ঠিক বর্ধমানে সে অপূর্বর মতো। আজ আমাকে গিয়ে বললে ও আর কেউ নয়, ঠিক অপূর্ব।
তখনই আমি ঝিকে দিয়ে ডাকতে পাঠালাম। বসো। দাঁড়িয়ে কেন বাবা? ভালো আছো? বেশ। তোমার মা কোথায়? অপু সংকুচিতভাবে কথার উত্তর দিয়া গেল। মেজ বৌরানীর কথায় কি আন্তরিকতার সুর, যেন কতকালের পুরাতন পরিচিত আত্মীয়তার আবহাওয়া। অপু কি করিতেছে, কোথায় থাকে, মা কোথায় থাকেন, কি করিয়া চলে, এবার পরীক্ষা দিয়া পুনরায় পড়িবে কিনা, নানা খুঁটিনাটি প্রশ্ন। তারপর তিনি চা ও খাবারের বন্দোবস্ত করিতে বাড়ির মধ্যে চলিয়া গেল। অপু বলিল, ইয়ে, তোমার বাবা কি? লীলা ধরা গলায় বলিল, বাবা তো এই 3 বছর হলো, এটা মামার বাড়ি। অপু বলিল, ও তাই ঝি বলিলে, দিদিমণি ডাকছেন, মানে উনি না। মিস্টার লাহিড়ী কে হন তোমার? দাদামশাই। উনি ব্যারিস্টার, তবে আজকাল আর প্র্যাকটিস করেন না। বড় মামা হাইকোর্টে বেরুচ্ছেন, এবছর বিলেত থেকে এসেছেন। চা ও খাবার খাইয়া অপু বিদায় লইল। লীলা বলিল, বড় মামার মেয়ের নেম ডে পার্টি সামনের বুধবারে। এখানে বিকালে আসবেন অবশ্য অপূর্ববাবু, ভুলবেন না যেন। ঠিক কিন্তু ভুলবেন না। পথে আসিয়া অপুর চোখে জল আসিল। অপূর্ববাবু? লীলাই বটে, কিন্তু ঠিক কি সেই 11 বছরের কৌতুকময়ী সরলা স্নেহময়ী লীলা? সে লীলা কি তাহাকে অপূর্ববাবু বলিয়া ডাকিত? তবুও কি আন্তরিকতা, আত্মীয়তা? আর নিজের আপনার লোক জ্যাঠাইমা তো কলিকাতাতেই আছেন। মেজ বৌরানী সম্পূর্ণ পর হইয়া আজ তাহার বিষয়তে যত খুঁটিনাটি আন্তরিক আগ্রহে প্রশ্ন করিলেন, জ্যাঠাইমা তো কোনোদিনও করেননি। সে ফিরিয়া কেবলই লীলার কথা ভাবিল। তাহার মনে যে স্থান লীলা দখল করিয়াছে, ঠিক সেই স্থানটিতে আর কেহই তো নাই। কিন্তু সে লীলা নয়। সে লীলা স্বপ্ন করে কোথায় মিলাইয়া দিয়াছে। আর কি তাহার দেখা মিলিবে কোনো কালে? সে ঠিক বুঝিতে পারিল না। আজকার সাক্ষাতে সে আনন্দিত হইয়াছে কি ব্যথিত হইয়াছে। বুধবার পার্টির জন্য সে টুইল শার্টটা সাবান দিয়া কাচিয়া লইল। ভাবিল নিজের যাহা আছে তাহাই পড়িয়া যাইবে, চাহিবার চিন্তিবার আবশ্যক নাই। তবুও যেন বড় হীন বেশ হইল। মনে মনে ভাবিল, হাতে যখন পয়সা ছিল তখন লীলার সঙ্গে দেখা হলো না, আর এখন একেবারে এই দশা। এখন কি না। লীলার দাদামশাই মিস্টার লাহিড়ী খুব মিশুকে লোক। অপুকে বৈঠকখানায় বসাইয়া খানিকক্ষণ গল্প গুজব করিলেন। লীলা আসিল। সে ভারী ব্যস্ত। একবার 2-4 কথা বলিয়াই চলিয়া গেল। কোনো পার্টিতে কেহ কখনো তাহাকে নিমন্ত্রণ করে নাই। যখন এক এক করিয়া নিমন্ত্রিত ভদ্রলোক ও মহিলাগণ আসিতে আরম্ভ করিলেন, তখন অপু খুশি হইল। কলিকাতা শহরে এ ধরনের ধনী উচ্চশিক্ষিত পরিবারে মিশিবার সুযোগ এ বুঝি সকলের হয়। মাকে গিয়া গল্প করিবার মতো একটা জিনিস পাইয়াছে এতদিন পরে। মা শুনিয়া কি খুশি যে হইবেন। বৈঠকখানায় অনেক সুবেশ যুবকের ভিড়। প্রায় সকলেই বড় লোকের ছেলে। কেহ বা নতুন ব্যারিস্টারি পাশ করিয়া আসিয়াছে, কেহ বা ডাক্তার, বেশিরভাগ বিলেত ফেরত। কি লইয়া অনেকক্ষণ ধরিয়া তর্ক হইতেছিল। কর্পোরেশন ইলেকশন লইয়া কথা কাটাকাটি। অপু এ বিষয়ে কিছু জানে না।
সে একপাশে চুপ করিয়া বসিয়া রহিল। পাড়াগাঁয়ের কোনো একটা মিউনিসিপ্যালিটির কথায় সেখানকার নানা অসুবিধার কথা উঠিল। একজন মধ্যবয়সী ভদ্রলোক, মাথায় কাঁচা পাকা চুল, চোখে সোনা বাঁধানো চশমা, একটু টানিয়া টানিয়া কথা বলিবার অভ্যাস, মাঝে মাঝে মোটা চুরুটে টান দিয়া কথা বলিতেছিলেন। দেখুন মিস্টার সেন, এগ্রিকালচারের কথা যে বলছেন ও শখের ব্যাপার নয়, ও কাজ আপনার আমার নয়। ইট মাস্ট বি ব্লেড ইন বোন। জন্মগত একটা ধাত গড়ে না উঠলে শুধু কলের লাঙল কিনলে কিন্তু হয় না। প্রতিপক্ষ একজন ৩০-৩৫ বৎসরের যুবক, সাহিবি পোশাক পরা, বেশ সবল ও সুস্থকায়। তিনি অধীরভাবে সামনে ঝুঁকিয়া বলিলেন, মাপ করবেন রমেশবাবু, কিন্তু এ কথার কোনো ভিত্তি আছে বলে আমার মনে হয় না। আপনি কি বলতে চান তাহলে? এডুকেশন, অর্গানাইজেশন, ক্যাপিটাল এসবের মূল্য নেই এগ্রিকালচারে? এই যে আছে সেকেন্ডারি, তবে চাষার ছেলে ভিন্ন কোনো শিক্ষিত লোক কখনো আসবে এসবে? কারণ ইট ইজ নট ব্রেড ইন হিজ বোন। অদ্ভুত কথা আপনার। আমার সঙ্গে কেমব্রিজে একজন আইরিশ ছাত্র পড়তো, লম্বা লম্বা চুল মাথায়, সুন্দর চেহারা, ধরন ধরন টু পোয়েট। হয়তো সারা রাত জেগে হল্লা করছে, একটা বেহালা নিয়ে বাজাচ্ছে। আবার হয়তো দেখুন সারা দিন পড়ছে, বসে কি লিখছে, নয়তো ভাবছে। ডিগ্রি নিয়ে চলে গেল ক্যানাডায়। গভর্নমেন্ট হোমস্টেড ল্যান্ডে জঙ্গলি জমি নিলে ছোট একটা কাঠের কুঁড়ে ঘরে সেই দুর্ধর্ষ শীতের মধ্যে ৩-৪ বৎসর কাটালে। হোমস্টেড ল্যান্ডের নিয়ম হচ্ছে টাইটেল হবার আগে ৫ বৎসরের জমির উপর বাস করা চাই। থেকে জমি পরিষ্কার করলে নিজের হাতে রোজ জমি সাফ করে। লোকজন নেই, ২০০ একর জমি, ভাবুন কত দিনে। ওদিকে একদলের মধ্যে আলোচনা বেশ ঘনাইয়া আসিল। একজনকে বলিয়া উঠিল, ওইসব মরালিটি আপনি যা বলছেন সেকেলে হয়ে পড়েছে। এটা তো মানেন যে ওসব তৈরি হয়েছে বিশেষ কোনো সামাজিক অবস্থায়, সমাজকে ইন্ডিভিজুয়াল প্রোটেকশনের দেবার জন্য। সুতরাং বটে, তাহলে সবাই সুবিধাবাদী আপনারা। নর্ম্যাটিভ ভ্যালু বলে কোনো কিছু স্থান নেই দুনিয়ায়। ধরুন যদি... অপু খুব খুশি হইল। কলিকাতার বড় লোকের বাড়ির পার্টিতে সে নিমন্ত্রিত হইয়া আসিয়াছে। তাহা ছাড়া শিক্ষিত বিলেত ফেরত দলের মধ্যে এভাবে নাটক নোভেলে পড়িয়াছে বটে, কিন্তু জীবনের অভিজ্ঞতা কখনো হয় নাই। সে অতীব খুশির সহিত চারিধারে চাহিয়া একবার দেখিল। মার্বেলের বড় ইলেকট্রিক ল্যাম্প কড়ি হইতে ঝুলিতেছে। সুন্দর ফুলকাটা ছিটের কাপড়ে ঢাকা কোচ, সোফা, দামি আয়না, বড় বড় গোলাপ, মোর্দাবাদের পেতলের গোলাপদানি। নিজের বসিবার কোচখানা সে ২-১ অপরের অলক্ষিতে টিপিয়া দেখিল। তাহা ছাড়া এ ধরনের কথাবার্তা এই তো সে চায়। কোথায় সে ছিল পাড়াগাঁয়ের গরিব ঘরের ছেলে, ৩ ক্রোশ পথ হাঁটিয়া মামজোয়ানের স্কুলে পড়িতে যাইত। সে এখন কোথায় আসিয়া পড়িয়াছে। এ ধরনের একটা আত্মপ্রসাদ ভবিষ্যতে ভাবিয়া আনন্দ পাওয়া যাইবে। পাশনে চশমা পরা যুবকটির নাম হীরক সেন, নতুন পাশ করা ব্যারিস্টার, মুখে বেশ বুদ্ধির ছাপ। কি কথায় সে বলিল, ওসব মানি নে বিমলবাবু, দেহ একটা ইঞ্জিন, ইঞ্জিনে যতক্ষণ স্টিম থাকে চলে, সেই কলকবজা বিগড়ে যায় সব বন্ধ। অপু অবসর খুঁজিতেছিল। এই সময় তাহার মনে হইল এ বিষয়ে সে কিছু কথা বলিতে পারে। সে ২-১ চেষ্টা করিয়া সাহস সঞ্চয় করিয়া কতকটা আনাড়ি কতকটা মরিয়ার মতো আরক্ত মুখে বলিল, দেখুন মাপ করবেন, আমি আপনার মতো মতে ঠিক মত দিতে পারি না। দেহটাকে ইঞ্জিনের সঙ্গে তুলনা করুন, ক্ষতি নেই, কিন্তু যদি বলেন দেহ ছাড়া আর কিছু নেই। ঘরের সকলেই তাহার দিকে যে কতকটা বিস্ময়ে কতকটা কৌতুকের সহিত চাহিতেছে সেটুকু সে বুঝিতে পারিল।
তাহাতে সে আরও অভিভূত হইয়া পড়িল। সঙ্গে সঙ্গে সেটুকু চাপিবার চেষ্টায় আরও মরিয়া হইয়া উঠিল। একজন বাধা দিয়া বলিল, মশাই কি করেন জানতে পারি কি? আমি এবার আয়ে দেব। পাশনে চশমা পরা যুবকটি ইঞ্জিনের কথা তুলিয়াছিল। সে বলিল, ইউনিভার্সিটির আরও 2-1 ক্লাস পড়ে এই তর্কগুলো করলে ভালো হয় না? সে এমন অতিরিক্ত শান্তভাবে কথাগুলো বলিল যে ঘরশুদ্ধ লোক হো হো করিয়া হাসিয়া উঠিল। অপুর মুখ দারিমের মতো লাল হইয়া উঠিল। যদি সে পূর্বে হইতে ধারণা না লইত যে সে সভায় ক্ষুদ্রাদপি ক্ষুদ্র এবং যাহারা দয়া করিয়া তাহাকে এখানে উপস্থিতি সহ্য করিতেছে, তাহা হইলে এমন উগ্র ও অভদ্র ভাবের প্রত্যুত্তরে হয়তো তাহার রাগ হইত। কিন্তু সে তা কখনোই সমকক্ষ নয়। রাগ করিবার মতো ভরসা যে নিজের মধ্যে খুঁজিয়া পাইল না, তার অত্যন্ত লজ্জা হইল এবং সঙ্গে সঙ্গে সেটা ঢাকিবার জন্য সে আরও মরিয়া সুরে বলিল, ইউনিভার্সিটির ক্লাসে না পড়লে যে কিছু জানা যায় না এ কথা আমি বিশ্বাস করি নে। আমি এ কথা বলতে পারি, কোনো 4th ইয়ারের ছাত্র যে কোনো কলেজের হিস্ট্রিতে কি ইংলিশ পোয়েট্রিতে কিংবা জেনারেল নলেজে পারবে না আমার সঙ্গে। নিতান্ত অপটু ধরনের কথা। সকলে আরও এক দফা হাসিয়া উঠিল। তারপর তাহারা নিজেদের মধ্যে অন্য কথাবার্তায় প্রবৃত্ত হইল। অপু 8 ঘণ্টা থাকিলেও তাহার অস্তিত্বই যেন সকলে ভুলিয়া গেল। উঠিবার সময় তাহারা নিজেদের মধ্যে করমর্দন ও পরস্পরের নিকট বিদায় গ্রহণ করিল। তাহার দিকে কেহ ফিরিয়াও চাহিল না। যেভাবে সকলে তাহাকে উড়াইয়া দিল বা মানুষের মধ্যে গণ্য করিল না, তাহাতে সত্যি অপু অপমান ও লজ্জায় অভিভূত হইয়া পড়িল। তাহার পাশ কাটাইয়া সকলে চলিয়া গেল। কেহ একটা প্রশ্ন জিজ্ঞাসা করিল না। তাহার সম্বন্ধে কেহ কোনো কৌতূহলও দেখাইল না। অপু মনে মনে ভাবিল, বেশ, না বলুক কথা। আমি কি জানি না জানি তার খবর ওরা কি জানে? সে জানত অনিল। সে চলিয়া গিয়াছে। এমন সময় লীলা আসিয়া তাহাকে নিজের বাড়ির মধ্যে লইয়া গেল। বলিল, মা, অপূর্ববাবু না খেয়ে চুপি চুপি পালাচ্ছিলেন। লীলা বৈঠকখানার ব্যাপারটা না জানিতে পারে। একটি ছোট 8-9 বৎসরের ছেলেকে দেখাইয়া বলিল, একে চেনেন অপূর্ববাবু? এ সেই খোকামণি, আমার ছোট ভাই। এর অন্নপ্রাশনে আপনাকে একবার আসতে বলেছিলুম, মনে নেই? লীলার কয়েকটি সহপাঠিনী সেখানে উপস্থিত। সে সকলকে বলিল, তোমরা জানো না, অপূর্ববাবুর গলা খুব ভালো, তবে গান গাইবেন কি না জানি নে, মানে বেজায় লাজুক। আমি ছেলেবেলা থেকে দেখে আসছি। একটা অনুরোধ রাখবেন অপূর্ববাবু? অপু অনেকের অনুরোধ উপরোধে অবশেষে বলিল, আমি বাজাতে জানি নে, কেউ যদি বরং বাজান। খাওয়াটা ভালোই হইল। তবুও রাত্রে বাসায় ফিরিতে ফিরিতে তাহার মনে হইতেছিল আর কখনো সেখানে সে আসিবে না। বড় লোকের সঙ্গে তাহার কিসের খাতির? দরকার কি আসিবার? দারুণ অতৃপ্তি। যেদিন অপুর পরীক্ষা আরম্ভ হইবে তাহার দিন-5 আগে অপু পত্রে জানিল মায়ের অসুখ। হস্তাক্ষর তেলিবাড়ির বড় বউয়ের। সন্ধ্যার সময় অপু বাড়ি পৌঁছিল। সর্বজয়া কথা গায়ে দিয়া শুইয়া আছে, দুর্বল হইয়া পড়িয়াছে।
দেখিয়া তাই মনে হয়। অপুকে দেখিয়া তাড়াতাড়ি বিছানার উপর উঠিয়া বসিল। অনেকদিন হইতেই অসুখে ভুগিতেছে। পরীক্ষার পড়ার ব্যাঘাত হওয়ার ভয়ে খবর দেয় নাই। সেদিন তেলিবউ জোর করিয়া নিজে পত্র দিয়াছে। এমন যে কিছু শয্যাগত অবস্থা তাহা নয়, খায় দায়, কাজকর্ম করে, আবার অসুখও হয়। সন্ধ্যা হইলেই শয্যা আশ্রয় করে, আবার সকালে উঠিয়া গৃহকর্ম শুরু করে। চিরদিনের গৃহিণীপনা এ অসুস্থ শরীরেও তাহাকে ত্যাগ করে নাই। অপু বলিল, ওঠো না বিছানা থেকে মা, শুয়ে থেকো, দেখি গা। তুই আয়, বস, ও কিছু না, একটু জ্বর হয়, খাই দাই, এমন সময় হয়েই থাকে, বৈশাখ মাসের দিকে সেরে যাবে। তুই যে মেয়েকে পড়াস, সে ভালো আছে তো? সর্বজয়ার রোগশীর্ণ মুখের হাসিতে অপুর চোখে জল আসিল। সে পুটুলি খুলিয়া গোটা কত কমলা লেবু, বেদানা, আপেল বাহির করাইয়া দেখাইল। জিনিসপত্র সস্তায় কিনিতে পারিলে সর্বজয়া ভারী খুশি হয়। অপু জানে মাকে আমোদ দেবার এটা একটা প্রকৃষ্ট পন্থা। কমলালেবু দেখাইয়া বলে, কত সস্তায় কলিকাতায় জিনিসপত্র পাওয়া যায় দেখো, লেবুগুলো 10 পয়সা। প্রকৃতপক্ষে লেবু কটির দাম 6 আনা। সর্বজয়া আগ্রহের সহিত বলিল, দেখি, ও মা, এখানে যে ওগুলোর দাম 12 আনার কম নয়, এখানে সব ডাকাত। 4 পয়সার একতারা পান দেখাইয়া বলিল, বৈঠকখানা বাজার থেকে 2 পয়সায়, দেখো মা। সর্বজয়া ভাবে, এবার ছেলের সংসারী হইবার দিকে মন গিয়াছে, হিসাব করিয়া সে চলিতে শিখিয়াছে। অপু ইচ্ছা করিয়াই লীলার সঙ্গে সাক্ষাতের কথাটা উঠায় না। ভাবে মা মনে মনে দুরাশা পোষণ করে। হয়তো এখনই বলিয়া বসিবে, লীলার সঙ্গে তোর বিয়ে হয় না, দরকার কি সুস্থ মায়ের মনে এসব দুরাশার ঢেউ তুলিয়া। এমন সব কথা কখনো অপু মায়ের সামনে বলে না, যাহা কিনা মা বুঝবে না। জগৎ সংসারটাকে মায়ের সীমাবদ্ধ জ্ঞানের উপযোগী করিয়াই সে মায়ের সম্মুখে উপস্থিত করে। দিন তিনেক সে বাড়ি রহিল। রোজ দুপুরে জানালার ধারের বিছানাটিতে সর্বজয়া শুইয়া থাকে, পাশে সে বসিয়া নানা গল্প করে। ক্রমে বেলা যায়। রোদ প্রথমে ওঠে রান্নাঘরের চালায়, পরে বেড়ার ধারের পালতেমাদের গাছটার মাথায়, ক্রমে বাঁশঝাড়ের ডগায় ছায়া পড়িয়া যায়। বৈকালের ঘন ছায়ায় অপুর মনে আবার একটা বিপুল নির্জনতা ও সঙ্গীহীনতার ভাব আনে, গত গ্রীষ্মের ছুটির দিনের মতো। সর্বজয়া হাসিয়া বলে, 5টা হলে এবার তোর বিয়ে ঠিক করেছি এক জায়গায়। মেয়ের দিদিমা এসেছিল এখানে, বেশ লোক। ঘরের কোণে একটা তাকে সংসারের জিনিসপত্র সর্বজয়া রাখিয়া দেয়। একটা হাঁড়িতে আমসত্ত্ব, একটা পাত্রে আচার। অপু চিরকালের অভ্যাস অনুসারে মাঝে মাঝে ভার হাঁড়ি খুঁজিয়া পাতিয়া মাকে লুকাইয়া এটা ওটা চুরি করিয়া খায়। এ কয়দিনও খাইয়াছে। সর্বজয় বিছানায় চোখ বুজিয়া শুইয়া থাকে, টের পায় না। সেদিন দুপুরে অপু জানালাটার কাছে দাঁড়াইয়া আছে, গায়ে মায়ের গামছাখানা। হঠাৎ সর্বজয়া চোখে চাহিয়া বলিল, আমার গামছাখানা আবার পিষ্ট কেন? ওখানা তেলে বড়ি দেব বলে রেখে দিয়েছি। কুণ্ডুদের বাড়ির গামছা ওখানা, ভারী টনকো। আর সরে সরে তাকটার ঘাড়ে যাচ্ছ কেন? ছুসনে তাক, তুমি এমন দুষ্টু হয়েছ,
বাসি কাপড়ে ছুঁয়েছিলে তাকটা? কথাটা অপুর বুকে কেমন বিঁধিল। মা সেরে উঠে তিলে পড়ি দেবে, তা হয়েছে, মা আর উঠছে না। হঠাৎ তাহার মনে হইল, এই সেদিনও তো সে তাক হইতে আমসত্ত্ব চুরি করিয়াছে। মা, অসহায় মা বিছানায় জ্বরের ঘরে পড়িয়াছিল। 21 বৎসর ধরিয়া মায়ের যে শাসন চলিয়াছিল, আজ তাহার শিথিল হইয়া পড়িয়াছে, দুর্বল হইয়া পড়িয়াছে। নিজের অধিকার আর বোধ হয় প্রতিষ্ঠিত করিতে পারবে না কখনো। অপু চতুর্থ দিন সকালে চলিয়া গেল। কালই পরীক্ষা, চুকিয়া গেলেই আবার আসিবে। শেষ রাত্রে ঘুম ভাঙিয়া শোনে সর্বজয়া রান্নাঘরে ইতিমধ্যে কখন ঘুম হইতে উঠিয়া চলিয়া গিয়াছে। ছেলের সঙ্গে গরম পরোটা দেওয়া হইবে। সর্বজয়ার এরকম কোনো দিন হয় নাই অপু চলিয়া যাওয়ার দিনটা হইলে বিকালে তাহার এমন মন হুহু করে, যেন কেহ কোথাও নাই, একটা অসহায় ভাব, মনের উদাস অবস্থা। কত কথা, সারা জীবনের কত ঘটনা, কত আনন্দ ও অশ্রুর ইতিহাস একে একে মনে আসিয়া উদয় হয়। গত 1 মাস ধরিয়া এসব কথা মনে হইতেছে, নির্জনে বসিলেই বিশেষ করিয়া। ছেলেবেলায় বুধি বলিয়া গাই ছিল বাড়িতে, বাল্য সঙ্গিনী হিমিদি। দুজনে একসঙ্গে দোপেটে গাঁদা গাছ পুঁতিয়া জল দিল। একদিন হিমিদি ও সে বন্যার জলে মাঠে ঘরা বুকে সাঁতার কাটিতে গিয়া ডুবিয়া গিয়াছিল। আর একটু হইলেই বিবাহ। মনে আছে সেদিন দুপুরে খুব বৃষ্টি হইয়াছিল। তাহার ছোট ভাই তখন বাঁচিয়া, লুকাইয়া তাহাকে নাড়ু দিয়া দিয়েছিল হাতের মুঠায়। ছোট্ট ছেলেবেলার অপু, কাচের পুতুলের মতো রূপ। প্রথম স্পষ্ট কথা শিখিল, কি জানি কি করিয়া শিখিল, ভিজে। একদিন অপুকে কদমা হাতে বসাইয়া রাখিয়াছিল। কেমন খেলি ও খোকা? অপু দন্তহীন মুখে কদমা চিবাইতে চিবাইতে ফুলের মতো মুখটি তুলিয়া মায়ের দিকে চাহিয়া বলিল, ভিজে। হি হি ভাবিলে এখনো সর্বজয়ার হাসি পায়। সেদিন দুপুর হইতেই বুকে মাঝে মাঝে ফিক ধরা বেদনা হইতে লাগিল। তেলি বউ আসিয়া তেল গরম করিয়া দিয়া গেল। 2-3 বার দেখিয়াও গেল। সন্ধ্যার পর কেহ কোথাও নাই, একা নির্জন বাড়ি। জ্বরও আসিল। রাত্রে খুব পরিষ্কার আকাশে ত্রয়োদশীর প্রকাণ্ড বড় চাঁদ উঠিয়াছে। জীবনে এই প্রথম সর্বজয়ার একা থাকিতে ভয় ভয় করিতে লাগিল। খানিক রাত্রে একবার যেন মনে হইল সে জলের তলায় পড়িয়া আছে, নাকে মুখে জল ঢুকিয়া নিঃশ্বাস একেবারে বন্ধ হইয়া আসিতেছে, একেবারে বন্ধ। সে ভয়ে এক গা ঘামিয়া ধর্মর করিয়া বিছানার উপর উঠিয়া বসিল। সে কি মরিয়া যাইতেছে? এই কি মৃত্যু? সে এখন কাহাকে ডাকে? জীবনের সর্বপ্রথম এই তাহার জীবনের ভয় হইল। ইহার আগে কখনো তো মনে হয় নাই। পরে নিজের ভয় দেখিয়া তাহার আরও এক দফা ভয় হইল। ভয় কিসের? না না, মৃত্যু সে এরকম নয়, ও কিছু না। কত চুরি, কত পাপ। চুরি যে কত করিয়াছে তাহার কি ঠিক আছে? ছেলে মেয়েকে খাওয়াইতে অমুকের গাছের কলার কাঁদিটা, অমুকের গাছের শশাটা লুকাইয়া রাখিত তক্তপোষের তলায়।
ভুবন মুখুজ্জেদের বাড়ি হইতে একবার 10 পলা তেল ধার করিয়া আনিয়া ভালো মানুষ রানুর মার কাছে 5 পলা শোধ দিয়া আসিয়াছিল। মিথ্যা করিয়া বলিয়াছিল, 5 পলাই তো নিয়েছিলাম নদি, বলো শেষ ঠাকুরজিকে। সারা জীবন ধরিয়া শুধু দুঃখ ও অপমান। কেন আজ এসব কথা মনে উঠিতেছে? ঘর অন্ধকার। খাটের তলায় নেংটি ইঁদুর ঘুটঘুট করিতেছে। সর্বজয়া ভাবিল, ওদের বাড়ির কলটা না আনলে আর চলে না। নতুন মুখগুলো সব খেয়ে ফেললে। কিন্তু নেংটি ইঁদুরের শব্দ তো। সর্বজয়ার আবার সেই ভয়টা আসিল, দুর্দমনীয় ভয়। সারা শরীর যেন ধীরে ধীরে অসাড় হইয়া আসিতেছে ভয়ে। পায়ের দিক হইতে ভয়টা সুরসুর করিয়া উপরের দিকে উঠিতেছে। যতটা উঠিতেছে ততটা অসাড় করিয়া দিতেছে। না, পায়ের দিক হইতে না, হাতের আঙুলের দিক হইতে। কিন্তু তাহার সন্দেহ হইতেছে কেন? ইঁদুরের শব্দ নয় কেন? কিসের শব্দ? কখনো তো এমন সন্দেহ হয় না। হঠাৎ সর্বজয়ার মনে হইল, না, পায়ের ও হাতের দিক হইতে সুরসুরি কাটিয়া যাহা উপরের দিকে উঠিতেছে তাহা ভয় নয়, তাহা মৃত্যু। মৃত্যু! ভীষণ ভয়ে সর্বজয়া ধর্মর করিয়া আবার বিছানা হইতে উঠিতে গেল। চিৎকার করিতে গেল। খুব খুব চিৎকার, আকাশ ফাটা চিৎকার। অনেকক্ষণ চিৎকার করিয়াছে, আর সে চেঁচাইতে পারে না। গলা ভাঙিয়া আসিয়াছে। কেউ আসিল না তো। কিন্তু সে তো বিছানা হইতে উঠিল কখন? সে তো ওঠে নাই। ভয়টার সুরসুরি কাটিয়া দেহ ছাইয়া ফেলিয়াছে, যেন খুব বড় একটা কালো মাকড়সা। সুরের বিষে দেহ অবশ, অসাড় হাতও নাড়ানো যায় না। সে চিৎকার করে নাই, ভুল। সুন্দর জ্যোৎস্না উঠিয়াছে। একজনের কথাই মনে হয়, অপু, অপু। অপুকে ফেলিয়া সে থাকিতে পারিতেছে না, অসম্ভব। বিস্ময়ের সহিত দেখিল সে নিজে অনেকক্ষণ কাঁদিতেছে। এতক্ষণ তো টের পায় নাই। আশ্চর্য! চোখের জলে বালিশ ভিজিয়া গিয়াছে যে। জ্যোৎস্না অপূর্ব, ভয় হয় না, কেমন একটা আনন্দ। আকাশটা, পুরাতন আকাশটা যেন স্নেহে প্রেমে জ্যোৎস্না হইয়া গলিয়া ঝরিয়া বিন্দুতে বিন্দুতে নিজেকে নিঃশেষ করিয়া দিতেছে। টুপ 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 টাপ। আবার কান্না পায়। জ্যোৎস্নার আলোয় জানালার গরাদ ধরিয়া হাসি মুখে ও কে দাঁড়াইয়া আছে? সর্বজয়ার দৃষ্টি পাশের জানালার দিকে নিবন্ধ হইল। বিস্ময়ে আনন্দে রোগশীর্ণ মুখখানা মুহূর্তে উজ্জ্বল হইয়া উঠিল। অপু দাঁড়াইয়া আছে। এ অপু নয়, সে ছেলেবেলাকার ছোট্ট অপু, এতটুকু অপু। নিশ্চিন্দিপুরের বাঁশবনের ভিটেতে এমন কত চৈত্র জ্যোৎস্না রাতে ভাঙা জানালার ফাঁক দিয়া জ্যোৎস্নার আলো আসিয়া পড়িত যাহা দন্তহীন ফুলের কুড়ির মতো কচি মুখে, সেই অপু। ওর ছেলে মানুষ খঞ্জন পাখির মতো ডাগর ডাগর চোখের নীল চাহুনি, চুল কোকড়া কোকড়া, মুখ চোরা, ভালো মানুষ, লাজুক, বোকা, জগতের ঘোরপ্যাচ কিছুই একেবারে বোঝে না। কোথায় যেন সে যায়, নীল আকাশ বাহিয়া বহু দূরের দিকে, সুনীল মেঘ পদবীর অনেক উপরে যায় যায় যায়, মেঘের ফাঁকে যাইতে যাইতে মিলাইয়া যায়। বুঝি মৃত্যু আসিয়াছে, কিন্তু তার ছেলের বেশে, তাকে আদর করিয়া আশু বাড়াইয়া লইতে। এত সুন্দর! কি হাসি, কি মিষ্টি হাসি ওর মুখের।
পরদিন সকালে তেলিবাড়ির বড় বউ আসিল। দরজায় রাত্রে খিল দেওয়া হয় নাই, খোলাই আছে। বড় বউ আপন মনে বলিল, রাত্রে দেখছি মা ঠাকুরনের অসুখ খুব বেড়েছে, খিলটাও দিতে পারেননি। বিছানার ওপর সর্বজয়া যেন ঘুমাইতেছেন। তেলি বউ একবার ভাবিল ডাকিবে না, কিন্তু পথ্যের কথা জিজ্ঞাসা করিবার জন্য ডাকিয়া উঠাইতে গেল। সর্বজয়া কোনো সাড়া দিলেন না, নড়িলেনও না। বড় বউ আরও দু একবার ডাকাডাকি করিল, পরে হঠাৎ কি ভাবিয়া নিকটে আসিয়া ভালো করিয়া দেখিল। পরক্ষণেই সে সব বুঝিল। সর্বজয়ার মৃত্যুর পর কিছুকাল অপু এক অদ্ভুত মনোভাবের সহিত পরিচিত হইল। প্রথম অংশটা আনন্দ মিশ্রিত। এমনকি মায়ের মৃত্যু সংবাদ প্রথম যখন সে তেলিবাড়ির তারের খবরে জানিল, তখন প্রথমটা তাহার মনে একটা আনন্দ, একটা যেন মুক্তির নিঃশ্বাস, একটা বাঁধন ছেঁড়ার উল্লাস। অতি অল্পক্ষণের জন্য, নিজের অজ্ঞাতসারে। তাহার পরই নিজের মনোভাব, তাহার দুঃখ ও আতঙ্ক উপস্থিত হইল। এ কি, সে চায় কি? মাঝে নিজেকে একেবারে বিলোপ করিয়া ফেলিয়াছিলেন তাহার সুবিধার জন্য। মা কি তাহার জীবনপথের বাধা? কেমন করিয়া সে এমন নিষ্ঠুর, এমন হৃদয়হীন? তবু সত্যকে অস্বীকার করিতে পারিল না। মাকে এত ভালোবাসিত তো, কিন্তু মায়ের মৃত্যু সংবাদটা প্রথমে যে একটা উল্লাসের স্পর্শ মনে আনিয়াছিল, ইহা সত্য, সত্য, তাহাকে উড়াইয়া দেবার উপায় নাই। তাহার পর সে বাড়ি রওনা হইল। ওলা স্টেশনে নামিয়া হাঁটিতে শুরু করিল। এই প্রথম এ পথে সে যাইতেছে, যেদিন মা নাই। গ্রামে ঢুকিবার কিছু আগে আধ মজা কোদলা নদী, এই সময় হাঁটিয়া পার পাওয়া যায়। এরই তীরে কাল মাকে সবাই দাহ করিয়া গিয়াছে। বাড়ি পৌঁছিল বিকালে। এই সেদিন বাড়ি হইতে গিয়াছে, মা তখনও ছিলেন। ঘরে তালা দেওয়া, চাবি কাহাদের কাছে? বোধ হয় তেলিবাড়ির ওরা লইয়া গিয়াছে। ঘরের পৈঠায় অপু চুপ করিয়া বসিয়া রহিল। উঠানের বাহিরে আগরের কাছে এক জায়গায় পোড়া খড় জড়ো করা। সেদিকে চোখ পড়িতেই অপু শিহরিয়া উঠিল। সে বুঝিয়াছে, মাকে যাহারা সৎকার করিতে গিয়াছিল, দাহ অন্তে তাহারা কাল এখানে আগুন ছুঁইয়া নিম পাতা খাইয়া শুদ্ধ হইয়াছে। প্রথমটা অপু জানে। মা মারা গিয়াছেন, এখনো অপুর বিশ্বাস হয় নাই। 21 বৎসরের বন্ধন, মন এক মুহূর্তে টানিয়া ছিঁড়িয়া ফেলিতে পারে নাই। কিন্তু পোড়া ঘরগুলোতে নগ্ন রূঢ় নিষ্ঠুর সত্যটা, মা নাই, মা নাই। বৈকালের কি রূপটা, নির্জন নিরালা, কোনো দিকে কেহ নাই। উদাস পৃথিবী, নিস্তব্ধ বিবাগী রাঙা রোদ ভরা আকাশটা। অপু অর্থহীন দৃষ্টিতে পোড়া খড়গুলোর দিকে চাহিয়া রহিল। কিন্তু মায়ের গায়ের কাঁথাখানা উঠানের আলনায় মেলিয়া দেওয়া কেন? কাঁথাখানা মায়ের গায়ে ছিল, সঙ্গেই তো যাওয়ার কথা। অনেক দিনের নিশ্চিন্দিপুরের আমলের, মায়ের হাতে সেলাই করা কলকা কাটা রাঙা সুতার কাজ। কতক্ষণ সে বসিয়াছিল জানে না। রৌদ্রপায় প্রহরিয়া আসিল। তেলিবাড়ির বড় ছেলে নাদুর ডাকে চমক ভাঙিতেই সে তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। ম্লান হাসিয়া বলিল, এই যে
আমার ঘরের চাবিটা তোমাদের বাড়ি? নাদু বলিল, কখন এলে? এখানে বসে একলাটি? বেশ তো দাদা ঠাকুর, এসো আমাদের বাড়ি। অপু বলিল, না ভাই, তুমি চাবিটা নিয়ে এসো, ঘরের মধ্যে দেখি জিনিসগুলোর কি অবস্থা। চাবি দিয়া নাদু চলিয়া গেল। ঘর খুলে দেখো, আমি আসছি এখনই। অপু ঘরে ঢুকিল। তক্তপোষের ওপর বিছানা নাই, বালিশ মাদুর কিছুই নাই। তক্তপোষটা পড়িয়া আছে। তক্তপোষের তলায় একটা পাথরের খোড়ায় কি ভিজানো। খোড়াটা হাতে তুলিয়া দেখিল, চিরতা না নিম ছাল কি ভিজানো, মায়ের ওষুধ। বাহিরে পায়ের শব্দ শোনা গেল। কে বলিল, ঘরের মধ্যে কে? অপু খোড়াটা তক্তপোষের কোণে নামাইয়া রাখিয়া বাহিরের দাওয়ায় আসিল। নিরুপমাদি। নিরুপমা অবাক, গালে আঙুল দিয়া বলিল, তুমি কখন এলে ভাই? কই, কেউ তো বলেনি। অপু বলিল, না, এই তো এলাম, এই এখনো আধ ঘন্টা হয়নি। নিরুপমা বলিল, আমি বলি, রোদ পড়ে গিয়েছে, কাঁথাটা কেচে মেলে দিয়ে এসেছি বাইরে, যাই কাঁথাখানা তুলে রেখে আসি কুণ্ডুদের বাড়ি, তাই আসছি। অপু বলিল, কাঁথাখানা মায়ের গায়ে ছিল না নিরুদি? কোথায়? পরশু রাতে তো তার। পরশু বিকেলে বড় বউকে বলেছেন, কাঁথাখানা সরিয়ে রেখো মা, ও আমার অপুর জন্য, বর্ষাকালে কলকাতা পাঠাতে হবে। সেই পুরনো তুলো জমানো কালো কম্বলটা ছিল, সেইখানা গায়ে দিয়েছিলেন। তিনি আবার প্রাণ ধরে তোমার কাঁথা নষ্ট করবেন, তাই কাল যখন ওরা তাকে নিয়ে থুয়ে গেল, তখন ভাবলাম, রোগীর বিছানায় তো ছিল কাঁথাখানা, জল কাচা করে রোদে দিই। কাল আর পারিনি, আজ সকালে ধুয়ে আলনায় রেখে দিলাম। তাই এসো আমাদের বাড়ি, ওসব শুনবে না, মুখ শুকনো, হবেশি হয়নি, এসো। নিরুপমার আগে আগে সে কলির পুতুলের মতো তাদের বাড়ি গেল। সরকার মহাশয় কাছে ডাকিয়া বসাইয়া তাহাকে অনেক সান্ত্বনার কথা বলিলেন। নিরুদি কি করিয়া মুখ দেখিয়া বুঝিল খাওয়া হয় নাই। নাদুও তো ছিল, কই কোনো কথা তো বলে নাই। সন্ধ্যার পর নিরুপমা একখানা রেকাবিতে আখ ও ফলমূল কাটিয়া আনিল। একটা কাঁসার বাটিতে কাঁচা মুগের ডাল ভিজা, কলা ও আখের গুড় দিয়া নিজে একসঙ্গে মাখিয়া আনিয়াছে। অপু কারোর হাতে চটকানো জিনিস খায় না, ঘেন্না ঘেন্না করে। প্রথমটা মুখে তুলিতে একটুখানি গা কেমন করিতেছিল। তারপর দু এক গ্রাস খাইয়া মনে হইল সম্পূর্ণ স্বাভাবিক আস্বাদিত, নিজের হাতে বা মায়ের হাতে মাখিলে যা হইত তাই। পরদিন হবিষ্যের সময় নিরুপমা গোয়ালে সব জোগাড় যন্ত্র করিয়া অপুকে ডাক দিল। উনুনে ফু পারিয়া কাঠ ধরাইয়া দিল। ফুটিয়া উঠিলে বলিল, এবার নামিয়ে ফেলো ভাই। অপু বলিল, আর একটু হবে না নিরুদি? নিরুপমা বলিল, নামাও দেখি, ও হয়ে গিয়েছে, ডাল বাটাটা জুড়োতে দাও। সব মিটিয়া গেলে সে কলিকাতায় ফিরিবার উদ্যোগ করিল। সর্বজয়ার জাতিখানা, সর্বজয়ার হাতে সই করা খান্দুই মানি অর্ডারের রসিদ চালের বাতায় গোজা ছিল, সেগুলি। সর্বজয়ার নখ কাটিবার নরুনটা পুটুলির মধ্যে বাঁধিয়া লইল। দোরের পাশে ঘরের কোণে সেই তাকটা। আসিবার সময় সেদিকে নজর পড়িল।
আচার ভরা ভাঁড়, আমসত্ত্বের হাঁড়িটা, কুলচুর, মায়ের গঙ্গা জলের পেতলের ঘুঁটি সবই পড়িয়া আছে। সে যত ইচ্ছা খুশি খাইতে পারে, যাহা খুশি ছুঁইতে পারে, কেহ বকিবার নাই, বাধা দিবার নাই। তাহার প্রাণ ডুকরিয়া কাঁদিয়া উঠিল। সে মুক্তি চায় না, অবাধ অধিকার চায় না। তুমি এসে শাসন করো, এসব ছুঁতে দিও না, হাত দিতে দিও না। ফিরে এসো মা, ফিরে এসো। কলকাতায় ফিরিয়া আসিল একটা তীব্র ঔদাসীন্য সব বিষয়ে, সকল কাজে, এবং সঙ্গে সঙ্গে সেই ভয়ানক নির্জনতার ভাবটা। পরীক্ষা শেষ হইয়া গিয়াছিল। কলিকাতায় থাকিতে এক দণ্ডও ইচ্ছা হয় না। মন পাগল হইয়া ওঠে। কেমন যেন পালাই পালাই ভাব হয় সর্বদা, অথচ পালাইবার স্থান নাই। জগতে সে একেবারে একাকী, সত্য সত্যই একাকী। এই ভয়ানক নির্জনতার ভাব এক এক সময় অপুর বুকে পাথরের মতো চাপিয়া বসে। কিছুতেই সেটা সে কাটাইয়া উঠিতে পারে না। ঘরে থাকা তাহার পক্ষে এখন আর সম্ভব হয় না। গলিটার বাহিরে বড় রাস্তা, সামনে গোলদিঘি। বৈকালে গাড়ি মোটর, লোকজন, ছেলে মেয়ে। বড় মোটর গাড়িতে কোনো সম্ভ্রান্ত গৃহস্থের মেয়েরা বাড়ির ছেলে মেয়েদের লইয়া বেড়াইতে বাহির হইয়াছে। অপুর মনে হয় কেমন সুখী পরিবার, ভাই বোন, মা, ঠাকুরমা, পিসিমা, রাঙাদি, বড়দা, ছোট কাকা। যাহাদের থাকে তাহাদের কি সব দিক দিয়াই এমন করিয়া ভগবান দিয়া দেন। অন্যমনস্ক হইবার জন্য একদিন সেই ইউনিভার্সিটি ইনস্টিটিউটের লাইব্রেরিতে গিয়া বিলাতি ম্যাগাজিনের পাতা উল্টাইয়া থাকে। কিন্তু কোথাও বেশিক্ষণ বসিবার ইচ্ছা হয় না। শুধুই কেবল এখানে ওখানে, ফুটপাত হইতে বাসায়, বাসা হইতে ফুটপাতে। এক জায়গায় বসিলেই শুধু মায়ের কথা মনে আসে। উঠিয়া ভাবে, গোলদিঘিতে আজ সাঁতারের ম্যাচের কি হলো দেখে আসি বরং। কলিকাতায় থাকিতে ইচ্ছে করে না। মনে হয় বাহিরে কোথাও চলিয়া গেলে শান্তি পাওয়া যাইত। যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, পাহাড়ে, জঙ্গলে, হরিদ্বারে, কেদার বদ্রীর পথে। মাঝে মাঝে ঝর্ণা, নির্জন উপত্যকায় কত ধরনের বিচিত্র বন্য পুষ্প, দেওদার ও পাইন বনের ঘন ছায়া, সাধু সন্ন্যাসী, দেবমন্দির, রামচটি, শ্যামচটি, কত বর্ণনা তো সে বইয়ে পড়ে। একা বাহির হইয়া পড়া মন্দ কি? কি হইবে এখানে শহরে ঘিঞ্জি ও ধোয়ার বেড়াজালের মধ্যে? কিন্তু পয়সা কই? তাও তো পয়সার দরকার। তেলিরা 20 টাকা দিয়াছিল মাতৃশ্রাদ্ধের দরুন, নিরুপমা নিজ হইতে 15, বড় বউ আলাদা 10। অপু সে টাকার 1 পয়সাও রাখে নাই। অনেক লোকজন খাওয়াইয়াছে, তবু তো সামান্যভাবে তিলকাঞ্চন শ্রাদ্ধ। 10 পিণ্ডদানের দিন সে কি তীব্র বেদনা। পুরোহিত বলিতেছেন, প্রেতা শ্রী সর্বজয়া দেবী। অপু ভাবে, কাহাকে প্রেত বলিতেছে? সর্বজয়া দেবী প্রেত? তাহার মা, প্রীতি, আনন্দ ও দুঃখ মুহূর্তের সঙ্গিনী। এত আশাময়ী, হাস্যময়ী, এত জীবন্ত যে ছিল কিছুদিন আগেও, সে প্রেত? সে আকাশস্থিত নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়। তারপরে মধুর আশার বাণী, আকাশ মধুময় হোক, বাতাস মধুময় হোক, পথের ধূলি মধুময় হোক, ঔষধি সকল মধুময় হোক, বনস্পতি মধুময় হোক, সূর্য, চন্দ্র,
অন্তরিক্ষস্থিত আমাদের পিতা মধুময় হন। সারাদিন ব্যাপী উপবাস, অবসাদ, শোকের পর এ মন্ত্র অপুর মনে সত্যই মধু বর্ষণ করিতেছিল। চোখের জল সে রাখিতে পারে নাই। হে আকাশের দেবতা, বাতাসের দেবতা, তাই করো। মা আমার অনেক কষ্ট করে গিয়াছেন, তাহার প্রাণে তোমাদের উদার আশীর্বাদের অমৃতধারা বর্ষণ করো। এই অবস্থায় শুধু ইচ্ছা করে যারা আপনার লোক, যারা অনেক জানে, মাকে জানিত, তাহাদের কাছে যাইতে। এক জ্যাঠাইমারা আছেন, কিন্তু তাহাদের সহানুভূতি নাই। তবু সেখানেই যাইতে ইচ্ছা করে। তবু মনে হয় হয়তো জ্যাঠাইমা মায়ের ২-৫টা কথা বলিবেন, ২টা সহানুভূতির কথা হয়তো বলিবেন। মাস ৩ এভাবে কাটিল। এই ৩ মাসের কাহিনী তাহার জীবনের ইতিহাসে একটা একটানা নিরবচ্ছিন্ন দুঃখের কাহিনী। ভবিষ্যৎ জীবনে অপু এই গলিটার নিকট দিয়া যাইতে যাইতে নিজের অজ্ঞাতসারে একবার বড় রাস্তা হইতে গলির মোড়ে চাহিয়া দেখিত। আর কখনো সেই ইহার মধ্যে ঢুকে নাই। জ্যৈষ্ঠ মাসের শেষে সে একদিন খবরের কাগজে দেখিল যুদ্ধের জন্য লোক লওয়া হইতেছে। পার্ক স্ট্রিটে তাহার অফিস। দুপুরে ঘুরিতে ঘুরিতে সে গেল পার্ক স্ট্রিটে। টেবিলে একরাশ ছাপানো ফর্ম পড়িয়াছিল। অপু একখানা তুলিয়া পড়িয়া রিক্রুটিং অফিসারকে বলিল, কোথাকার জন্য লোক নেওয়া হবে? মেসোপটেমিয়া, রেলওয়ে ও ট্রান্সপোর্ট বিভাগের জন্য। তুমি কি টেলিগ্রাফ জানো, না মোটর মিস্ত্রি? অপু বলিল, সে কিছুই নহে, ওসব কাজ জানে না, তবে অন্য যে কোনো কাজ। কি কেরানিগিরি? সাহেব বলিল, না, দুঃখিত, আমরা শুধু কাজ জানা লোক নিচ্ছি, বেশিরভাগই মোটর ড্রাইভার, সিগন্যাল স্টেশন মাস্টার সব। এই অবস্থায় একদিন লীলার সঙ্গে দেখা হলো। ইতস্তত লক্ষ্যহীনভাবে ঘুরিতে ঘুরিতে একদিন ডানহৌসি স্কোয়ারের মোড়ে সে রাস্তা পার হইবার জন্য অপেক্ষা করিতেছে। সামনে একখানা হলদে রঙের বড় মিনারভা গাড়ি ট্রাফিক পুলিশে দাঁড় করাইয়া রাখিয়াছিল। হঠাৎ গাড়িখানা দিক হইতে তাহার নাম ধরিয়া কে ডাকিল। সে গাড়ির কাছে গিয়া দেখিল লীলা ও আর ২-৩টি পরিচিত মেয়ে। লীলা ছোট ভাই ড্রাইভারের পাশে বসিয়া। লীলা আগ্রহী সুরে বলিল, আপনি আচ্ছা তো অপূর্ববাবু, ৩-৪ মাসের মধ্যে দেখা করলেন না কেন বলুন তো? মা সেদিনও আপনার কথা। অপুর আকৃতিতে একটা কিছু লক্ষ্য করিয়া সে বিস্ময় সুরে বলিল, আপনার কি হয়েছে? অসুখ থেকে উঠেছেন নাকি? শরীর, মাথার চুল অমন ছোট ছোট, কি হয়েছে বলুন তো? অপু হাসিয়া বলিল, কই না, কি হবে, কিছু তো হয়নি। মা কেমন আছেন? মা? তা মা তো নেই, ফাল্গুন মাসে মারা গিয়েছেন। কথা শেষ করিয়া অপু আরেক দফা পাগলের মতো হাসিল। হয়তো বাল্যের সেই প্রীতি নানা ঘটনায় বহু বৎসরের চাপে লীলার মনে নিষ্প্রভ হইয়া গিয়াছিল। হয়তো ঐশ্বর্যের আঁচ লাগিয়া সে মধুর বাল্যমন অন্যভাবে পরিবর্তিত হইয়াছিল ধীরে ধীরে। অপুর মুখের এই অর্থহীন হাসিটা যেন একখানা তীক্ষ্ণ ছুরির মতো গিয়া তাহার মনের কোনো গোপন মণিমঞ্জুষার রুদ্ধ ঢাকনির ফাঁকটাতে হঠাৎ একটা সজোরে চারা দিল। এক মুহূর্তে অপুর সমস্ত ছবিটা তাহার মনের চোখে ভাসিয়া উঠিল। সহায়হীন, মাতৃহীন, আশ্রয়হীন, পথে পথে বেড়াইতেছে, কে মুখের দিকে চাহিবার আছে।
লীলার গলা আড়ষ্ট হইয়া গেল। একটু চুপ করিয়া থাকিয়া বলিল, আপনি আমাদের ওখানে কবে আসবেন বলুন? না, ওরকম বললে চলবে না। এ কথা আমাদের জানানো আপনার উচিত ছিল না? অন্তত মাকেও তো বলা। কাল সকালে আসুন, ঠিক বলুন আসবেন? কেমন, ঠিক তো? সেবারকার মতো করবেন না তো? ভালো কথা। আপনার ঠিকানাটা বলুন তো দেখি, ভুলবেন না কিন্তু। গাড়ি চলিয়া গেল। বাসায় ফিরিয়া অপু মনের মধ্যে অনেক তোলপাড় করিল। লীলার মুখে সে একটা কিসের ছাপ দেখিয়াছে। বর্তমান অবস্থায় মন তাহার এই আন্তরিকতার স্নেহ স্পর্শটুকুরই কাঙাল বটে, কিন্তু এই বেশে কোথাও যাইতে ইচ্ছে হয় না। এই জামা, এই কাপড়ে, এইভাবে থাক বরং। 3 দিন পর নিজের নামে একখানা পত্র আসিতে দেখিয়া সে বিস্মিত হইল। মা ছাড়া আর তো কাহারও পত্র সে পায় নাই। কে পত্র দিল? পত্র খুলিয়া পড়িল, অপূর্ববাবু, আপনার এখানে আসবার কথা ছিল সোমবারে, কিন্তু আজ শুক্রবার হয়ে গেল, আপনি এলেন না। আপনাকে মা একবার অবশ্যই আসতে বলেছেন, না এলে তিনি খুব দুঃখিত হবেন। আজ বিকেলে 5টার সময় আপনার আসা চাই। নমস্কার নেবেন, লীলা। কথাটা লইয়া মনের মধ্যে সে অনেক বোঝাপড়া করিল। কি লাভ গিয়া? ওরা বড় মানুষ, কোনো বিষয়ে সে ওদের সঙ্গে সমান যে ওদের বাড়ি যখন তখন যাইবে। মেজ বৌরানী যে তাহার কথা জিজ্ঞেস করিয়াছেন, সেই কথাটা তাহার মনে অনেকবার যাওয়া আসা করিল, সেইটা। আর লীলার আন্তরিকতা। কিন্তু মেজ বৌরানী কি তার মায়ের অভাব দূর করতে পারবেন? তিনি বড় লোকের মেয়ে, বড় লোকের বধূ। তাহার মায়ের আসন হৃদয়ে যে স্থানটিতে, সে শুধু তাহার দুঃখিনী মা অর্জন করিয়াছে। তাহার বেদনা, ব্যর্থতা, দৈন্য, দুঃখ, শত অপমান দ্বারা। 6 সিলিন্ডারের মিনার্ভা গাড়িতে চড়িয়া কোনো ধনী বধূ, হন উনি স্নেহময়ী, হন তিনি মহিমাময়ী, তাহার সেখানে প্রবেশাধিকার কোথায়? জ্যৈষ্ঠ মাসের শেষে পরীক্ষার ফল বাহির হইল। প্রথম বিভাগের প্রথম 17 জনের মধ্যে তাহার নাম। বাংলাতে সকলের মধ্যে প্রথম হইয়াছে, এজন্য একটা সোনার মেডেল পাইবে। এমন কেহ নাই যাহার কাছে খবরটা বলিয়া বাহাদুরি করা যাইতে পারে। কোনো পরিচিত বন্ধু বান্ধব পর্যন্ত এখানে নাই। ছুটিতে সব দেশে গিয়াছে। জ্যাঠাইমার কাছে যাইবে, গিয়া জানাইবে জ্যাঠাইমাকে। কি লাভ? হয়তো তিনি বিরক্ত হইবেন। দরকার নেই যাওয়ার। এরই সাথে শেষ হলো অপরাজিতর 71 পর্ব। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।